আসসালামু আলাইকুম। আজ 10 জানুয়ারি 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের আশা ভেঙে দিয়ে ঢাকার পক্ষে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান। হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী এখন ভারতে, দাবি ডিবি পুলিশের। অবশেষে মুখ খুললেন আসিফ নজরুল, জানালেন গোপন তথ্য। এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের নির্বাচন যথাসময়ে হোক, ভারত তা না চাইলেও এবার এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিল। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই আশাবাদ ব্যক্ত করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, স্থানীয় সময় 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই উচ্চপদস্থ কর্মকর্তাদের আলোচনায় আসন্ন নির্বাচন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বলে জানান মর্তুজা। যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে তা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অনুরোধ জানান এবং সম্ভাব্য ক্ষেত্রে স্বল্পমেয়াদী ব্যবসায়িক B1 ভিসার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। বিষয়টি স্বীকার করে অ্যালিসন হুকার জানান, যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ঢাকা উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এখনও কলকাতায় পলাতক। 2024 সালের 5 আগস্টের পর ভারতে পালিয়ে যাওয়া বাপ্পি সম্প্রতি দেশে অনিয়মিতভাবে ঢুকে দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে পুনরায় ভারতে চলে গিয়ে হাদি হত্যার পুরো পরিকল্পনা পরিচালনা করেছেন। ডিবি পুলিশের চার্জশিটে বাপ্পি 17 জন অভিযুক্তের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লিখিত। পুলিশের তথ্য অনুযায়ী হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল ও সহযোগী আলমগীরকে নির্বিঘ্নে ভারতে পালানোর ব্যবস্থা করেছেন বাপ্পি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের মতে, বাপ্পি বর্তমানে কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার একটি 4তলা ভবনের 2য় তলার ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। সঙ্গে ছিলেন কয়েকজন পলাতক সহযোগী, যাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা এবং ছাত্রলীগের সাবেক নেতা রয়েছেন। তবে 6 জানুয়ারি চার্জশিট প্রকাশের পর বাপ্পি ওই ফ্ল্যাট থেকে সরে গেছেন এবং বর্তমানে তার অবস্থান অজানা সূত্রের বরাত দিয়ে ডিবি জানায়, বাপ্পি দীর্ঘদিন রূপনগর ও পল্লবী এলাকায় রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় অনিয়ম, দুর্নীতি, বাড়ি দখল এবং সহিংসতায় জড়িত ছিলেন। 2024 সালের 3 আগস্ট রাজধানীর রূপনগরের কাউন্সিলর কার্যালয়ে শেষবার উপস্থিত হন। এরপর 5 আগস্ট ভারতে চলে যান। ডিবি জানায়, হাদি হত্যার ঘটনায় মামলা হয় 14 ডিসেম্বর পল্টন থানায়। হাদিকে 12 ডিসেম্বর রিকশায় থাকা অবস্থায় গুলি করা হয় এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। চার্জশিটে 17 জনের নাম উল্লেখ থাকলেও বাপ্পি ও আরও কয়েকজন পলাতক। ডিবি কর্মকর্তারা বলছেন, ভারতে পলাতক হওয়ায় তাদের অবস্থান ও ফেরানোর বিষয়টি জটিল। তবে আদালতের অনুমতি পাওয়া গেলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর চেষ্টা করা হবে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, এখন কেন তাকে নিয়ে কথা বলেন না বলেও প্রশ্ন রাখেন তিনি। 10 জানুয়ারি দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন। আসামিদের হাইকোর্টে দেয়া জামিন নিয়ে আইন উপদেষ্টাকে দোষ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন। শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি তাকে নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন? যেটার সঙ্গে আইনমন্ত্রীর কোনো সম্পর্কই নেই, সেগুলোর ক্ষেত্রে কিছু করারও নেই। আইন উপদেষ্টাকে 2টি কারণে দোষ দেওয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, প্রথমত ভিউ ভালো হয়, ব্যবসাটা ভালো হয়, মনিটাইজেশন হয়। আসিফ নজরুলের নামে একটা গালি দিলে একটু টাকা আসে। আর আরেকটি হচ্ছে, এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আমাকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময়ে পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, এই অন্যায় আক্রমণ
অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণনাশের আশঙ্কা, অবর্ণনীয় জীবন। এই জীবন কে উপভোগ করে? প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা দল। একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে, আরও দাবি আসবে। আমরা কোনো কাজ করতে পারবো না, শুধু কাজ করে যাও, সেজন্য কাজ করে যাচ্ছি। যতদিন বাংলাদেশে থাকবো সব কিছুর উত্তর দেব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন তাকে যেন মাননীয় শব্দে সম্বোধন না করা হয়। 10 জানুয়ারি রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন। সভায় ঢাকার একজন সাংবাদিক নেতা তারেক রহমানকে মাননীয় বলে সম্বোধন করলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না। তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে থাকতে না পারলেও সারাক্ষণ তার মন দেশের সঙ্গেই ছিল। তারেক রহমান বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ 5 আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। দেশে ফিরে বিভিন্ন স্থানে সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিক নির্দেশনা ও আশার খোঁজ করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি গাইডেন্স প্রত্যাশা করছে। যারা রাজনীতি করেন তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্য থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে। সেই ভুল থেকে আমরা আবার এমন একটা অবস্থায় চলে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে। উগ্রবাদের হাত থেকে দেশকে মুক্ত করা প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরী বলেন, আজকের বাংলাদেশ অস্তিত্ব সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, সেই সংকট থেকে যে উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যের শুরুতে বলেন, আমি তারেক রহমানকে চিনতাম। 23 বছর আগে আমি ইলেকট্রনিক্স সাংবাদিকতার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম তারেক রহমানের। সেদিন চ্যানেল আইতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছিল। আমি এখন দেখি 23 বছর বাদে তারেক রহমান বদলে গেছেন, আমূল পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। অনেকে এটা বিশ্বাস করেন না, আমি কাছ থেকে জানি, দেখি এবং শুনেছি। তিনি বলেন, আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া 2024-এর 5 আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। কেন নিয়ন্ত্রিত তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না, আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া, সংবাদপত্র, অফিসে যখন আগুন দেয়া হয় তখন কিন্তু ভাবতে কষ্ট লাগে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি। মানবজমিন প্রধান সম্পাদক আরও বলেন, কষ্ট হয়, গণতন্ত্রের কথা বলি আমরা, কিন্তু আমরা এখানে ওই দলবাজির চিন্তা করি, দলের মধ্যে দিয়ে চিন্তা করি। এটা কি আমাদের কাগজ না অন্যদের কাগজ, নাকি আমাদের বিরোধী? তারেক রহমান সাহেব বদলে গেছেন বলছি এই কারণে যে তিনি দেখে এসেছেন পাশ্চাত্য দুনিয়ায় কিভাবে মিডিয়া চলে, তার মধ্যে অনেক পরিবর্তন আছে। অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন ভোট করছে না, আওয়ামী লীগের প্রতীক নেই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দেবে এটা তাদের পছন্দের ব্যাপার। তারা জামাত ইসলামীকে দেবে নাকি বিএনপিকে দেবে। কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চায় আর জামাতিরা বলবে এই আওয়ামী লীগ করে, একে ধরেন। এরকম একটা ঘটনাও ঘটেছে। তাই আমি খুব তীব্রভাবে বলেছি, যার ভেতরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তিনি বলেন, এই শহরে বা দেশে আওয়ামী লীগের লোকজন বাস করছে, সবাইকে অপরাধ করেছে। আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত না, তাদের মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্য হলো কি? বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়েছেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী 9 জানুয়ারি বিকেলে শপথ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার মার্কিন দূতাবাস আনন্দ প্রকাশ করেছে। শনিবার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। বাংলাদেশের দায়িত্ব নেয়ার বিষয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে ভাষার বাস, কিন্তু অনেকেই আমরা আমাদের অজান্তে বা অজ্ঞাতে ভাষার নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন খায় এবং খাই, যায় এবং যাই, এ ধরনের শব্দের ক্ষেত্রে অনেকেই আমরা ভুল করি। যখন নিজে হব তখন কি বলবো? আমি খাই। আর অন্যরা যদি বলে এই কথাটি, তাহলে কি হবে? অন্যদের ক্ষেত্রে তারা খায়, তারা যায়। তারা যাই কখনো হবে না, বা তারা খাই কখনো হবে না। আবার আমি খায়, আমি যায়, এরকমটি কখনোই হবে না। অর্থাৎ আমি যখন নিজে বলছি, নিজে কাজটি সম্পাদন করছি, তখন হবে আমি খাই, আমি যাই। অন্যরা যখন করছে, সেটি যখন আমি বলছি, তারা খায়, তারা যায়। এটা আসলে আঞ্চলিকতার দোষে দুষ্ট হবার কারণে অনেকেই ভুল করে থাকি। সুতরাং আসুন ভাষার মাসে এই ধরনের ভুল থেকে নিজেকে রক্ষা করি এবং বাংলা ভাষা সম্পর্কে আরও জানার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় টানা 2 রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এর মধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে লাদান নামে 60 বছর বয়সী এক নারী জানিয়েছেন, তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন। সাদাত আবাদ নামে এলাকার এ বাসিন্দা জানিয়েছেন, তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে। বৃহস্পতিবার রাতের মতো গতকাল শুক্রবার রাতেও বিক্ষোভ মাসহাদ, তাবরিজ, উরুমিয়া, ইস্পাহান, কারাজ এবং ইয়োজদে ছড়িয়েছিল। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না। এমন সতর্কবার্তা ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখলেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। আমির রেজা নামে 42 বছর বয়সী এক প্রকৌশলী তেহরান থেকে জানিয়েছেন, তিনি গুলি ও সাউন্ড বোমার শব্দ শুনতে পেয়েছেন। এক পর্যায়ে সিভিল পোশাকে মিলিশিয়া ও পুলিশ গুলি ছোড়া শুরু করলে তিনি বাড়িতে চলে যান। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনী আকাশের দিকে গুলি ছুড়ে। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন, কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা 13 দিন ধরে দেশটিতে এই বিক্ষোভ চলছে। এর মধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধুমাত্র তেহরানেই 200 জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবেন। তিনি দাবি করেন, ইরান সরকার এই মুহূর্তে বিপদে আছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।